অর্গানাইজারের এর আগের ইস্যুটা দেখছিলাম, ইন্ট্রোস্পেকশনের কথা বলা হচ্ছে বিজেপি নেতৃত্ব, নাম করেই বলা হচ্ছে। রতন সারদা দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। আমি আজকে বুঝতে চাইছিলাম যে প্রত্যেকের ইন্ট্রোস্পেকশনের কথা। দেখুন, এই আক্রমণ পাল্টা আক্রমণটা তো থাকবেই রাজনীতিতে, এটা স্বাভাবিক। কি আর তৃণমূলের ভুল ধরবেন, তৃণমূল বিজেপির ভুল ধরবে, কলতান দুপক্ষেরই ভুল ধরবেন, আবার কলতানের ভুল ওরা ধরবেন। কিন্তু আমার মনে হয়েছিল যে বিজেপির ক্ষেত্রে অন্তত এই সময়টা ইন্ট্রোস্পেকশনের, কি আর সেটা করছেন কিনা ওরা নিজেরা ভালো বলতে পারবেন। ওদের প্রার্থীদের দেখে আরও ভালো বোঝা যাবে সামনের দিনগুলোতে যাদের প্রার্থী করলে। নির্মলাবাবু, আপনার কি মনে হয়, কেউ কি নির্বাচনে কোনো শিক্ষা নিয়ে উপনির্বাচনে নামলো, নাকি ওটাকে জাস্ট ভুলে গেল? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে যেটা দাঁড়িয়েছে 43% এক্সচেঞ্জ পার্টিজ মানে ক্যান্ডিডেটস এবারে হয় জিতেছে নয় হেরে গেছে। এবং সংখ্যাটা কোনো ক্ষেত্রে যেটা অ্যানালিসিস আসছে যে দল বদল সারা ভারতবর্ষ জুড়েই হয়েছে, এবং তার মধ্যে থেকে 43% দেখা যাচ্ছে মানে যারা চলে গেছে তাদের মধ্যে কেউ জিতেছে কেউ হেরেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আপনি দেখছেন, আমি কেয়ার সঙ্গে একটা ব্যাপারে একেবারেই একমত নয়। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন দল বদল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় দল ভেঙে দল সৃষ্টি করেছে, এবং সৃষ্টি করার পর থেকে ক্রমাগত সাকসেস পেয়ে গেছেন। লাস্ট সাকসেস 2024 অবধি, এটা আমাদের মেনে নিতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে দল বদলের ব্যাপারটা, এটা তো একটা ল দ্বারা অনেক সময় প্রোটেক্টেড থাকে, অ্যান্টি ডিফেকশন ল আছে। সেই লটা কোনো সময় কাজ করে, কোনো সময় কাজ করে না। ধরুন 2021-এ 148 জন টোটাল তৃণমূল থেকে বিজেপিতে শিফট করেছিলেন, এবং তাদের মধ্যে থেকে ক্যান্ডিডেটও করা হয়েছিল। 38 জন ক্যান্ডিডেট হেরে যান যাদেরকে করা হয়েছিল। এবং ঘটনাটা দাঁড়ায় যে এই যে শিফটিং অফ দল, এটা কিন্তু দুটো জিনিস কনভে করে মানুষের কাছে। এক হচ্ছে দলের নীতিহীনতা, আর দ্বিতীয় হচ্ছে তার সুবিধাপরায়ণতা, যে আমি কতটা সুবিধাবাদী। এবার যখনই আজকে কৃষ্ণকল্যাণী দল ছেড়ে কিংবা মুকুটমণি অধিকারী দল ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, তিনি সুবিধাবাদী কিনা, তার দলে কোনো নীতি ছিল কিনা, এই প্রশ্নগুলো এসে যাচ্ছে। ঠিক যেমনভাবে শুভেন্দু অধিকারী জিতুন হারুন যাই হোক, যখন দল ছেড়ে গেলেন একই প্রশ্ন এসেছিল যে বিজেপিতে গেছেন তার কারণেই। যেমন মুকুল রায় যখন শিফট করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ওপেনলি বলেছিলেন ওনাকে ইডি সিবিআই ডিস্টার্ব করে দিয়েছে, আমি বলেছিলাম কিছু করতে পারবো না, আপনি নিজেকে বাঁচিয়ে নিন। উনি বাঁচিয়ে নিয়েছেন একদম পরিষ্কার, এটা খোলাখুলি বলেছেন, একদম খোলাখুলি বলেছেন, এটা সবাই। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই যে দল বদলের ফেনোমেনটা, নতুন তো নয়, আপনি জানেন বহু পুরনো দিন। চর্বিত চর্বণ করে লাভ নেই, না নতুন নয়, কিন্তু আমি বলছি এই জিনিসটাকে এই নির্বাচনে মানুষ যেভাবে নিলেন সেটা মানুষের রায়তে প্রতিফলিত হলো। তো যারা মানুষকে ভগবান বলে ভোট ভিক্ষা করতে যান, হাত জোর করেন, সামনে দাঁড়ান, তারা নিশ্চয়ই মানুষের রায়টারও সামনে দাঁড়াবেন, হাত জোর করবেন। কিন্তু অনির্বাণবাবু, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে যদি 100% ভোট আসে, সেই ভোটের মধ্যে প্রায় 40 এবং 50-এর কাছাকাছি ভাগ হয়ে যাচ্ছে দুটো দলের মধ্যে। বিজেপি প্রায় 40-39-এর কাছাকাছি পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় 45 থেকে 48-এর মধ্যে থাকছে বিধানসভায় এবং লোকসভার নিরিখে। সুতরাং এই যদি ভোট ভাগাভাগি হয়, সেখানে আপনার দল বদল হলো কি না হলো এই ব্যাপারটা কোনোভাবেই এফেক্ট করবে না। তার কারণ হচ্ছে মানুষ এইভাবে যদি ভোট দিতে থাকে, তার কিন্তু কোনো রিফ্লেকশন আসছে না যে দল বদলের বিরুদ্ধে আমি যাচ্ছি। একটা দুটো ক্যান্ডিডেট এদিক ওদিক হেরে যাচ্ছে কি 3-4টে জিতে যাচ্ছে, তার থেকে কিন্তু সামগ্রিক ভোট চিত্র, ভোট দেওয়ার ব্যাপারটা মানুষের একেবারেই কমছে না। যে আজকে বিজেপি দল থেকে তৃণমূলে গেছে কেউ, কিংবা তৃণমূল থেকে বিজেপিতে গেছে, তাই তৃণমূলকে আমাদের কন্ডেম করতে হবে কি বিজেপিকে কন্ডেম করতে হবে, এই সচেতনতাটা পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিকভাবে নেই। এবং সেই জন্যই পশ্চিমবঙ্গটা একদম আড়াআড়ি ভাগ হয়ে আছে। ধরুন এদিকে বিজেপি, এদিকে তৃণমূল, মাঝখানে বাম কংগ্রেস, তারা খুব 5%, 7% ধরে আছে। সুতরাং তাদের মধ্যে দল বদল করলে কেউ মাথায় ঘামায় না। বেশ, অথচ তারা বড় রাজনৈতিক দল ছিলেন এক সময়, এখন ইনসিগনিফিকেন্ট হয়ে পড়েছে, আবার হয়তো পরে উঠে আসবে। আমার এখানে একটা প্রশ্ন আছে নির্মলবাবু আপনার কাছে। ধরুন একটা সময়, বড় সময় ধরে সিপিএম কিন্তু ক্ষমতায়, তখন ক্ষমতায় থাকা অবস্থায় বলছেন নির্মলবাবু, আপনারও মনে থাকবে,
কিছু কিছু নির্বাচনে লোকসভা বা বিধানসভায় দু একটি আসনে কোনো রকমের অন্য ফলাফল হলে, যেমন আমি দমদম কেন্দ্রের কথাই বলতে পারি, ইনি অনেক ভিতরের অনেক অন্য কথা থিওরি ছিল, সুভাষ চক্রবর্তীর ভূমিকা ইত্যাদি, কিন্তু তপন শিকদার দুবার জিতেছিলেন। আমরা বারবার বলতে শুনেছি এরকম আনএক্সপেক্টেড রেজাল্টে ক্ষমতায় থাকা সিপিএমকেও মানুষ ভুল করেছে। এটা একটা থিওরি, আমার কাঙ্ক্ষিত ফলাফল না পেলে। আরেকটা থিওরি রাধামোহন বাবু, সৌরভপ্রিয় বাবুদের কী আছেও আমরা এখনো পর্যন্ত করিনি, পরে দেখে নেব। বড় কিছু আছে বলে মনে হয় না, নাহলে মানুষ এত লোক ভোট দিতে না, এখন আবার নেমে পড়েছি, পরে দেখা যাবে কি ভুল টুল আছে। শাসক থাকলে যেরকম হয়। কিয়া এবং প্রণয় বাবুরা আমার মনে হচ্ছে কিছুটা সাপের সুযোগের মতো অবস্থা। ওরা নিজেরাও জানেন ওদের দলের ভিতরে পুরনো কর্মীদের ক্ষোভ আছে, সে ক্ষোভটাও সঙ্গত, কিন্তু ওরা পুরোটা স্বাভাবিক কারণেই বলে উঠতে পারছেন না। যেটা এরা তিন পক্ষের কেউ বলতে পারছে না, সেটা আমি আপনার কাছ থেকে শুনতে চাইছি। অ্যাকচুয়াল ছবিটা কি? সত্যিই কি কেউ নিজের খামতি স্বীকার করে আবার ভোটারের কাছে যাওয়ার জায়গায় আছে, নাকি প্রত্যেকেই কোথাও না কোথাও মাটিতে পা আটকে আছে? দেখুন, আপনাকে আমি বলি, খামতি স্বীকার করে ভোটারের কাছে যাওয়া তার মানে হচ্ছে দলের পর্যালোচনা। এখনো অবধি বামপন্থীরাই বোধহয় একমাত্র পর্যালোচনা রিপোর্টটা তৈরি করেছে। তার কারণ হচ্ছে তাদের থেকে প্রায় 2.5% থেকে একটু বেশি ভোট বলা হচ্ছে তৃণমূলে চলে গেছে, এবং যার ফলে প্রায় 14টা আসন এদিক ওদিক হয়ে গেছে। তার মধ্যে 4টে ফল পেয়েছে বিজেপি আর 10টা গেইন করেছে তৃণমূল। সুতরাং তারা একই মাসের মধ্যে 4টে বৈঠক ডেকেছে। প্রথমে সম্পাদক মণ্ডলী হয়েছে, তারপরে রাজ্য কমিটি হয়েছে, তার আগে পলিট ব্যুরো হয়েছে, রাজ্য কমিটি হবে, তারপরে কেন্দ্রীয় কমিটি হবে। তার মানে দেখুন তারা কতটা সচেতন হয়ে পড়েছে যে নিজেদের অস্তিত্ব সংকটটা, এবং কেন এই 2.5 থেকে 3% ভোট তৃণমূলের দিকে চলে গেল কিংবা বিজেপির দিকে চলে গেল, এইটা তারা পর্যালোচনা করার চেষ্টা করছে। এই সততাটা বামপন্থীদের আছে, তার কারণ তারা রাজনীতিটা একদম পার্টিগতভাবে করে। মমতা ব্যানার্জির ক্ষেত্রে পর্যালোচনা মমতা ব্যানার্জি করবেন, অভিষেক ব্যানার্জি করবেন। সুব্রত বক্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকটা জিনিস দেখার, এই যেমন ধরুন এই মানে আপনি বলছেন তার মানে মমতা অভিষেকের পর্যালোচনাতেই হেরো দলবদ্ধরা আবার টিকিট পেলেন না, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় না বললে কিছু হয় না, এবং সেটা তো স্বাভাবিক কথা। বিজেপির ক্ষেত্রে এটা হচ্ছে 3 দিন ধরে তারা কোর কমিটির বৈঠক করেছে, 27-28 জন মিলে। আপনি ছিলেন নাকি? 3 দিন ধরে 3 দিন করেছে না 2 দিন করেছে, আয়ু কোর কমিটির বৈঠক হয়েছে। এবার 40 জনের একটা দল দিল্লি থেকে আসছে, তারাও এটাকে পর্যালোচনা বলেছে। আমি জানি, সেটা আমি জানি বলে আমি বলছি। আপনি কি তৃণমূলের পেপার পড়তে শুরু করেছেন? না, তৃণমূলের পেপার পড়া দরকার। বিজেপির অফিস সেক্রেটারি হিসেবে আমার কাছে কোনো বিজেপির অফিস সেক্রেটারি হলে 40 জনের দল আসছে, আপনি খবর দিচ্ছেন। আরে আমি জানি না, খবরের কাগজে বেরিয়ে, তাহলে খবরের কাগজে রিজয়েন্ডার দেন না কেন? আমাকে বলছেন আপনাদের মতো সাংবাদিকরাই তো। না না, আপনার ক্ষমতা থাকলে আপনার রিজয়েন্ডার দিন। না, রিজয়েন্ডার দেব কেন? যে খবর দেবেন না, যদি ভুল কেন? আরে যদি আপনি যখন কোর্ট করছেন, যদি ভুল, হ্যাঁ বলে দিচ্ছি তো, স্টুডিওতে বসে কোর্ট করছেন, খবরের কাগজে যখন বেরিয়েছে অথেন্টিসিটি নিতে হবে। তখন তো আপনার দল আসছে, তখন তো আপনারা বলছেন, আপনাকে বলার সুযোগ দেব। তখন তো আপনারা বলছেন না যে 40 জনের দল আসছে কি আসছে না। এটাও বলা হচ্ছে 5টা জোনে ভাগ করে আপনারা পুরো জিনিসটা দেখছেন। উত্তরবঙ্গ করেছেন, দক্ষিণবঙ্গে মেদিনীপুর বা বর্ধমান, হাওড়া, এইগুলো নিয়ে একটা করেছেন। এইভাবে ভাগ করে করে খবরের কাগজে সব বেরিয়েছে ডিটেলসে। আপনি এখানে বসে ঠুটো জগন্নাথের মতো এখন আমাকে বলছেন যে কেন আপনি এটা বলছেন। আপনার যদি আপনি অফিস সেক্রেটারি হন কি আপনি অফিস পিওনই হন, আমার তাতে কিছু এসে যায় না, কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে যে রিজয়েন্ডারটা দিচ্ছেন না কেন? যে কাগজে বেরোচ্ছে, যে কাগজে লেখা হচ্ছে, সব মানে পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রচারিত কাগজ, এবং তারা যদি মিথ্যে কথা বলে থাকে আপনি রিজয়েন্ডার দিতে পারেন না কেন? আমাকে বলছেন আমি তাদেরকে কোট করে পরিষ্কার বলছি, বেশিরভাগ মানুষ সে কাগজ পড়ে, আপনাদের কজন পড়ে আমি জানি না, কিন্তু জানি না। আর আপনাদের নিজস্ব ভোট কতটা আছে তাও আমি জানি না। আজও আমার মনে হয় বাম এবং কংগ্রেসের ভোটেই আপনারা বেঁচে আছেন, নিজের কোনো ভোট এখন অবধি তৈরি করতে পারেন। বেশ, আমি এখান থেকে পরবর্তী অংশে যাবো, সেখানে যাওয়ার